আপনার কাছে একটু আসতে চাই যে এটি নিয়ে একটা দীর্ঘ সময় মানে আপনি বলে যাচ্ছেন, কেউ শুনছে এরকম খুব শক্তভাবে বোঝা যায় না। তারপরেও আপনি ধৈর্য নিয়ে এখনো পর্যন্ত বলছেন, এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু যখন আপনারা যান, যারা এই বিশেষ করে সরকার বা যারা এখানে অ্যাক্টরস আছেন, তার মধ্যে হচ্ছে আমরা যারা বাসে চড়ি, রাস্তায় চলাচল করি, আমরাও অ্যাক্টরস, আমাদেরও দায়িত্ব আছে। সেটাও আমি মনে করি যে যথাযথ না। কিন্তু তারপরেও সরকার, বাসের যারা শ্রমিক, যারা মালিক, তাদের সঙ্গে আপনাদের আলোচনা আসলে তাদের মনোভাবটা কি থাকে? তারা সমস্যাটা কিভাবে দেখে? প্রথম কথা হলো যে দুর্ঘটনাটা আসলে কমানোর জন্য এবং শৃঙ্খলা তৈরি করার জন্য, আমি ফিরানোর কথা আর বললাম না, শৃঙ্খলা তৈরি করার জন্য এর অথরিটিটা কে, কাকে আপনি বলবেন, সেটাই তো প্রথম নাই। যে আপনি যাকে বলবেন সে ওনারটাকে, কে দায়িত্বটা নেবে, গেল একটি বিষয়। প্লাস যে কোনো কাজ করতে গেলে আপনি সড়ক নির্মাণ করছেন, দেখবেন যে হাজার কোটি টাকা আপনি সেখানে বাজেট করছেন, ব্রিজ তৈরি করছেন, হাজার কোটি টাকা আপনি বাজেট করছেন। কিন্তু সেই সড়কের সেফটির জন্য, সেই সড়কে আমি নিরাপদ কিনা সেটার জন্য কোনো বাজেট কি আছে? তো সেটার জন্য যদি বাজেট যদি না থাকে, আপনি সড়ক নির্মাণ করবেন, আপনি ব্রিজ তৈরি করবেন, কিন্তু সেটি আমার জন্য চলাচলের উপযোগী কিনা, যিনি গাড়ি চালাচ্ছেন তার জন্য উপযোগী কিনা, সেটাও কিন্তু দেখভাল করার মতো কেউ কিন্তু নাই। কিন্তু যার যার মতো করে কিন্তু করছে। শহরেও দেখবেন যে সিটি কর্পোরেশনে তার মতো করে করছে, হাইওয়েতে হাইওয়ের মতো করে করছে। কিন্তু হাইওয়ে আমাদের কিন্তু যেটা বলা হয় আর কি, যদিও এটি হাইওয়ের সেই ক্যাটাগরিতে সব হাইওয়ে আমাদের নেই, তারপরেও 24,000 কিলোমিটার মাত্র আমাদের হাইওয়ে সড়ক আছে। 1.25 লক্ষ সড়ক হলো গিয়ে আপনার এলজিইডি, স্থানীয় সরকার মন্ত্রণালয়। তো সেই স্থানীয় সরকার মন্ত্রণালয় আজ পর্যন্ত কি আপনি বলেন যে কোনো আলোচনার মধ্যে কি আসছে যে তাদের সড়কের নিরাপত্তা বিধানের জন্য, তাদের সড়কে যে গাড়ি ঘোড়া চলে, তাদের যে সড়কের ইঞ্জিনিয়ারিং ডিফল্ট যে সমস্ত জিনিসগুলো, এগুলো নিয়ে কিন্তু যতটা সড়ক এবং সেতু মন্ত্রণালয় বিষয়ক যারা যতটা বেশি আমরা কথা বলি এবং তাদেরকে যতটা সরব দেখি, ওই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সঙ্গে কি আছে? অথচ দেখেন তার সড়কের সংখ্যা হলো 2.25 লক্ষ। 2.25 লক্ষ সড়কের মধ্যে দুর্ঘটনা ঘটছে, কিন্তু তাকে কিন্তু আমরা কখনো সামনে আনছি না। ঠিক তেমনিভাবে আপনার গিয়ে ওই যে আপনার আমাদের আইন যে মানে শৃঙ্খলার যে বিষয়টি, শৃঙ্খলা তৈরি করার জন্য, শৃঙ্খলা যারা তৈরি করবেন তাদের কথা, শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা যেটি ওনারা বলেন, ওনারা এখন একটা বিপজ্জনক, আমি আজকে আমার কাছে মনে হলো শব্দটি, এর আগেও অনেকবার উচ্চারিত হয়েছে, সেটি হলো যে আমরা আইন মানি না। তো আমরা আইন মানি না, আমরা এমন একটা জাতি যে আমরা আইন মানছি না, আমরা আইনকে বিভ্রাঙ্গুলি দেখাচ্ছি, আমরা আইন যারা প্রয়োগ করে তাদেরকেও আমরা মানে আইন না মানা তাদেরকেও আমরা মানছি না। তাহলে আইনে যে মানছি না এবং আইন যারা প্রয়োগ করছে তাদেরকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি, তারপরে আমার কিছু হচ্ছেও না। কিন্তু এই যে মানে অপসংস্কৃতি, এটার জন্য আমার কোনো কিছু হচ্ছে না। কিন্তু আজকে আমার ছেলে যদি বলে আমি তোমাকে ইলিয়াস কাঞ্চন, তুমি তোমাকে আমি বাবা হিসেবে মানি না, তাহলে তখন আর আমার কি করার থাকতে পারে? এখন জনগণ তো সেই কথাটি বলতেছে এবং সেটি যারা আইন প্রয়োগ করেন তারাই নিজেদের মুখ থেকে বলতেছে যে 90% মানুষ আইন মানছে না। তাহলে আইন কেন মানছে না, এটি এখন বিবেচ্য বিষয়। সবচেয়ে আগে দেখতে হবে যে কেন মানছে না, তাহলে কি প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি আছে নাকি আইনের ক্ষেত্রে ঘাটতি আছে, সেটি তাদেরকে নির্ধারণ করা দরকার আছে। এবং এইটি এখন কিন্তু বড় কথা, কারণ এই যে আইন না মানার সংস্কৃতি, এখন যদি এটা যদি আরও বিস্তৃতি লাভ করে, অন্যান্য জায়গাগুলোর মধ্যে যদি যায়, চুরি ডাকাতি, তারপর রাহাজানি, ধর্ষণ, এই সমস্ত জায়গাগুলোতেও যদি মানুষ মনে করে যে না আমি আইন মানব না, তাহলে আমরা কোথায় যাব? তাহলে রাষ্ট্র তাহলে কি কোন জায়গায় গিয়ে পৌঁছাবে? এটি কিন্তু এখন ভাববার অবশ্যই। কিন্তু বিষয় আছে। ইলিয়াস কাঞ্চন, দেখেন যে আইন না মানা এটা বলা যায় কিছু কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই মানুষের সহজাত। সেই জন্যই আইন প্রয়োগকারী একটা সংস্থা রাখা আমি হয়। তার আপনার মানে মুখ থেকেই আমি আইনটা কথাটা মানে হ্যাঁ, মানাতেও হয়। জি, তারপরে এটা অভ্যাসের মধ্যে রাইট, আসে, অভ্যাসের চর্চার মধ্যে মধ্যে আসে। আসে। আমরা সেই জায়গাগুলিতে তা আমরা কি সেই কোথাও কোথাও অভ্যাসে করানোর মতো কি কোনো ড্রাইভ কিন্তু আমরা কি কখনো নিয়েছি?
আপনি কি মনে করেন যে সপ্তাহে যদি একটা ড্রাইভ নেওয়া হয়, আর আপনার গিয়া 3 সপ্তাহ যদি আমি ড্রাইভ না নিলাম, তাহলে কি আমার অভ্যাসের কি পরিবর্তন হবে? তো এই যে আরেকটা জিনিস যেটা হলো যে এই যে সড়কের শৃঙ্খলা এবং সড়ক দুর্ঘটনা, এটি জাতির জন্য কি বড় বিষয় কিনা, এইটা ভেবেছে কিনা রাষ্ট্র, এটা ভেবেছে কিনা, এটাও একটা ব্যাপার আছে। আর যে কথাটি বলেছিলাম যে এটা ওনারটা কি, যেমন আপনার গিয়া এই গাড়ির যে বিষয়গুলো আছে, মনে করেন যে আপনার ব্যাটারি চালিত গাড়ি বিআরটিএ কিন্তু এটাকে অনুমোদন করছে না, অথচ এগুলো কিন্তু আপনার ডিসি সাহেব কিংবা রাজনৈতিকভাবে সেগুলো কিন্তু পারমিশন দিচ্ছে এবং চলাচলের লাখ জন্য, লাখ এবং আমদানি করছে কিন্তু আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশনের মাধ্যমে। এই যে গ্যাপগুলো আপনি কাকে ধরবেন আসলে, ধরার জায়গাটা জবাবদিহি কে করবে? এই যে জবাবদিহির জায়গাটাই তো তৈরি করলাম না আমরা। এবং একটি কাজ এই যে এই সেক্টরের, আমি বলবো যে আমাদের যে চালকরা আছে তাদেরকে প্রশিক্ষিত করা, তাদের মানবিক করার জন্য, তাদের জীবনমান উন্নত করার জন্য, তাদের সন্তানদেরকে সুন্দরভাবে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত জিনিসগুলো করার জন্য কোনো ব্যবস্থাই তো আসলে নাই। তো একটা মানুষ যিনি গাড়ি চালাবেন সড়কের মধ্যে, সে যদি তার জীবনের কোনো যদি মমত্ববোধ যদি তার নিজের জীবনের মধ্যে না আসে, তার ফ্যামিলির প্রতি যদি না আসে, তাহলে সেই মানুষটার কাছ থেকে আপনি আপনার জীবনে নিশ্চয়তা চাইবেন, এটা তো হতে পারে না। প্লাস আমি মনে করি যেটি হলো যে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, এই ব্যবসাটা আসলে কিন্তু যে শুধুই যে অর্থ কামানোর ব্যবসা তা নয়, কিন্তু এটা একটা সেবার ব্যবসা। এবং এই সেবার মনোভাব নিয়ে কারা এসেছে সেটাও তো দেখভাল করার বিষয়টি সরকারেরই মানে দায়িত্বের মধ্যে পড়ে। Yes, যে মানে এবং এইটা অবশ্য এখানে গুরুত্বপূর্ণ। যদি ব্যবসা না হয়, যদি লস হয়, তাহলে সরকারকে এখানে সাবসিডি দেওয়ার একটা বিষয় থাকতে হবে। কারণ এখানে তো সেবা দিচ্ছে, সে জনগণকে এবং সরকারকে উপকৃত করছে। একটা মানুষ যদি সময় মতো গিয়ে কাজে ঢুকতে পারে, তো কাজের শ্রমটাকে আমি প্রপারলি কাজে লাগাতে, তো সেই জায়গায় সরকারকে এখানে ভর্তুকি করবে। যার জন্যই বলেছি যে এখানে কোনো বাজেট কি আছে যে আপনি এই সমস্ত এই জিনিসগুলি আসলে আরো ভালো মতো দেখা প্রয়োজন।